মাটির উপরের যে ইরান এবং মাটির নিচের ইরান কোনো অংশে কম নয়। বাট দিস ইজ এ ডেঞ্জারাস সিগন্যাল ফর বোথ দ্য কান্ট্রিজ, ইরান এবং ইসরায়েল দুজনের জন্যই। আপনি যুদ্ধ চালিয়ে যাবেন, আবার একদিকে আলোচনা হবে, এটা আবার কখনো হয় না। ইসরায়েলের তারা নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করবে। আমি এখনো আশাবাদী যে ইসরায়েল ওই পথে পা বাড়াবে না। মিসাইল টেকনোলজি এবং এবং ড্রোন টেকনোলজিতে তারা এত বেশি এগিয়েছে যে তাদের যে রিচ, এই রিচটা কিন্তু ইউরোপ হয়ে ইউ নেভার নো, কোনো এক সময় হয়তো বা ইউএস মেইনল্যান্ড পর্যন্ত চলে যেতে পারে। এই যুদ্ধের সাথে কোনোভাবেই যদি ন্যাটো, ইউরোপ, জাপান এবং সাউথ কোরিয়াকে যদি অর্থাৎ তাদের মিত্র দেশগুলোকে যদি জয়েন করাতে পারেন, সম্পৃক্ত করতে পারেন, তাহলে তাদের উপরে যে প্রেশারটা সেটা কিছুটা হলেও কমবে। বিহাইন্ড দ্য সিন অনেক ধরনের কার্যক্রম আমার ধারণা এখন থেকে শুরু হয়েছে অলরেডি, এবং এইটা আরো জোরদার হবে বলে আমার মনে হয়। ইউএস এবং ইসরায়েল তারা দুজনেই একসাথে যুদ্ধ করছেন, কিন্তু দুজনের অবজেক্টিভ আবার কিন্তু ভিন্ন। চর্চা ডিকোডে স্বাগত। আমাদের সঙ্গে এখন আলোচনার জন্য আছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল ডক্টর মোহাম্মদ নাঈম আশফাক চৌধুরী। মেজর জেনারেল চৌধুরী, আপনাকে আমাদের অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। তো আপনি যেহেতু নিরাপত্তা বিশ্লেষক হিসাবে সবসময়ই আমাদের দর্শকদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কথা বলে থাকেন, এবং আমাদের দর্শকরাও সেটা জানতে পেরে তাদের প্রতিক্রিয়া কিন্তু অনেক ভালো, পজিটিভলি তারা নিয়ে থাকেন। তো আমরা এই স্বাভাবিকভাবেই ইরানের প্রসঙ্গেই চলে যাব। যে ইরানের যুদ্ধ প্রায় 3 সপ্তাহ পেরিয়ে 4র্থ সপ্তাহ চলছে, এখন কোন পরিস্থিতিতে আছে, কি রকম দেখছেন আপনি? জি, অনেক ধন্যবাদ। আমি যেহেতু আমরা সবাই জানি যে যুদ্ধ কোনো মিলিটারির কর্মকাণ্ড নয়। যুদ্ধের সাথে এর সাথে জিওপলিটিক্স সম্পৃক্ত, এর সাথে অর্থনীতি সম্পৃক্ত, এর সাথে বাণিজ্য সম্পৃক্ত, সোসাইটি সম্পৃক্ত, অর্থাৎ বিভিন্ন আঙ্গিকে যুদ্ধ বা যুদ্ধের যে এফেক্টটা এটা সম্পৃক্ত হয়ে যায়। সো এজ সাচ আমি চেষ্টা করব 3টা ব্রড ক্যাটাগরিতে অ্যানালাইসিস করা, বিশ্লেষণ করা, যাতে কোথায় আমরা আজকে দাঁড়িয়ে আছি। এর মধ্যে প্রথম ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা কোথায় আছি, তারপরে একটু বলার চেষ্টা করব যে মিলিটারিলি বা সামরিকভাবে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, এবং সবশেষে আমি কিছুটা চেষ্টা করব যে অর্থনৈতিকভাবে আমরা কোথায় আছি অথবা কি হতে পারে। সো প্রথমেই যদি আমি জিওপলিটিক্যাল বা ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে যেটা বলি, সেটা হলো ট্রাম্প, আমরা জানি যে ইউএসএ একটা প্রেশার ক্রিয়েট করছে যে একা ইউএস এবং ইসরায়েলের পক্ষে এই যুদ্ধ চালিয়ে নেওয়া ভেরি ভেরি টাফ ডিউ টু মেনি রিজনস। অনেকগুলো কারণে এটা তাদের পক্ষে চালিয়ে নেওয়া খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। এবং শুধুমাত্র ইউএস নয়, মানে ইউএস মেইনল্যান্ড নয়, ইউএস এর অন্যান্য যে সকল স্থাপনা পৃথিবীর বিভিন্ন জায়গায় এবং ব্যক্তিবর্গ আছে, সেগুলোও কিন্তু হুমকির সম্মুখীন হচ্ছে। সো ফলে ট্রাম্প এখন যেটা শুরু থেকে যেটা চেষ্টা করছিলেন, যে এই যুদ্ধের সাথে কোনোভাবেই যদি ন্যাটো, ইউরোপ, জাপান এবং সাউথ কোরিয়াকে যদি অর্থাৎ তাদের মিত্র দেশগুলোকে যদি জয়েন করাতে পারেন, সম্পৃক্ত করতে পারেন, তাহলে তাদের উপরে যে প্রেশারটা সেটা কিছুটা হলেও কমবে। 2 নম্বর, আজকে আমরা জানি যে আজকে ইইউ আবার ইরানের সাথে বসেছে। যে স্ট্রেইট অফ হরমুজ যেটা বন্ধ, এই স্ট্রেইট অফ হরমুজ বন্ধ হওয়ার কারণে শুধুমাত্র যে মিডল ইস্ট তা নয়, সমগ্র পৃথিবী, ইউরোপ সহ সমগ্র পৃথিবী এইটার যে তাপ, এই তাপটা বিভিন্ন সেক্টরে তারা ফিল করছে। সো তারা ইরানের সাথে আজকে বসেছে। এটা ইট মাইট বি যে ইউএস প্রেশারের কারণেও হতে পারে, অথবা যে তাপ যেটা তারা ফিল করছে, অথবা সামনে আরো বড় আকারে তারা ফিল করবে, সেই কারণেও এটা তারা ইরানের সাথে বসে ডিপ্লোম্যাটিক একটা সলিউশন বের করার চেষ্টা করছে, যাতে করে স্ট্রেইট অফ হরমুজটাকে খোলা যায় এবং যে তেল
1/5, যেটা ওয়ার্ল্ডের 1/5 এই রাস্তা দিয়ে যায়, তেল, তারপরে ফার্টিলাইজার, এলএনজি এবং অন্যান্য বিষয়াবলী। এইটাকে যেন একটা সমাধান করা যায় ডিপ্লোম্যাটিক্যালি। 3 নম্বর হলো যে জিসিসি কান্ট্রি যেগুলো আছে, জিসিসি কান্ট্রিগুলো কিন্তু এখন একটা, আমার কাছে মনে হয়েছে, স্টেট অফ কনফিউশনের মধ্যে আছে। তারা এতদিন যাদের উপরে নির্ভর করেছিল ইউএস যে তাদেরকে রক্ষা করবে, সেই ইউএস নিজেদের রক্ষায় তারা ব্যস্ত ছিল এবং তাদের প্রায়োরিটি ছিল প্রথমে ইউএস যে অ্যাসেটস এবং ম্যান পাওয়ার যেটা, সেটাকে রক্ষা করা, এবং তারপর পরই তাদের প্রায়োরিটি ছিল ইসরায়েলকে রক্ষা করা। সো তারা দেখলো যে যে বিলিয়ন বিলিয়ন ডলার তারা খরচ করে ইউএসকে এনেছিল, সেটা তাদের পক্ষে যায়নি। সো ওরা কি ইরানের দিকে চলে যাবে, নাকি অন্য কোনো একটা মোর্চা গঠন করবে, যেটা কেউ কেউ বলছেন যে টার্কি, সৌদি আরব, পাকিস্তান এবং ইজিপ্ট একটা মোর্চা গঠন করবেন। আরব নেটো বলা হচ্ছে যেটাকে। আরব নেটো যেটাকে বলা হচ্ছে, এইরকম কোনো মোর্চা গঠন করবেন কিনা, সেই রকম একটা আলোচনাও কিন্তু চলছে। অন্যদিকে রাশিয়া এবং চীন এটাকে কন্ডেম করেছে, ইউএস এবং ইসরায়েলের তারা যে যুদ্ধ ইনিশিয়েট করেছে সেই জন্য। যদিও অনেকে বলছেন যে ডাইরেক্ট হোক অথবা ইনডাইরেক্ট হোক, রাশিয়া এবং চীন ইরানকে সহযোগিতা করে যাচ্ছে। এইটার একটা জিওপলিটিক্যালি একটা ইম্প্যাক্ট আসার সম্ভাবনা আছে অন গ্লোবাল অর্ডার। এই গ্লোবাল অর্ডারের আগেই অনেক ধরনের একটা থ্রেট এসছিল বা ফিল করছিল এই শতাব্দীর শুরুতে, যে ইউনিপোলার ওয়ার্ল্ড থেকে মাল্টিপোলার ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া। সেই রকম একটা থ্রেট এই ইরান যুদ্ধের মাধ্যমেই কি আবার শুরু হবে কিনা, অনেক অ্যানালিস্ট এই ধরনের কথাবার্তা বলছেন। এবং একই সাথে মিডল ইস্টের যে তেলের যে বেচা কেনা যেটা হয়, অর্থাৎ পেট্রোডলার, যেটা 1974-এ শুরু হয়েছিল, এই পেট্রোডলার কিন্তু এখন থ্রেটেন। আমরা সবাই জানি ইরান অলরেডি বলেছে যে যে সকল দেশ ইউয়ানে তেল কিনতে চাবে তাদের জন্য স্ট্রেইট অফ হরমুজের চলাচল করা কোনো সমস্যা নয়। সো অর্থাৎ দিস ইজ এ ডেঞ্জারাস থ্রেট ফর ইউএসএ থ্রু পেট্রোডলার। পেট্রোডলারের যে থ্রেট, সেটা ইউএসএর জন্য একটা ভয়াবহ একটা হুমকি। আজকে আবার যেটা আমরা দেখলাম, মানে অ্যাকচুয়ালি গতকালকে, যে ট্রাম্প আবার থ্রেটেন করেছেন ইরানকে, যে তাদের পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে, এই পাওয়ার ইনফ্রাস্ট্রাকচারের উপরে আক্রমণ করবে। প্রত্যুত্তরে ইরানও বলেছে যে তারা মিডল ইস্টের যে সকল পাওয়ার আছে, সেই পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার আছে, সেটাকেও তারা থ্রেটেন করবে। ফলে যে জিওপলিটিক্যালি যে আমরা যে বিশ্লেষণ দেখতে পাচ্ছি, একটা মেরুকরণ অথবা বিহাইন্ড দ্য সিন অনেক ধরনের কার্যক্রম আমার ধারণা এখন থেকে শুরু হয়েছে অলরেডি, এবং এইটা আরো জোরদার হবে বলে আমার মনে হয়। 2 নম্বর হলো, যদি আমরা সামরিকভাবে বিশ্লেষণ করি, মিলিটারিলি, যে ইউএস, আমার ধারণা যে দে হ্যাভ মিসক্যালকুলেটেড ইরানের যে ক্যাপাবিলিটি আছে, সক্ষমতা আছে, সেটাকে তাদের মিসক্যালকুলেশন হয়েছে বলে অনেক বিশ্লেষক বলছেন। অর্থাৎ তারা যে ধারণা করেছিল যে ইরানের মিলিটারি ক্যাপাবিলিটি, এই মিলিটারি ক্যাপাবিলিটি আমার ধারণা যে সেটা ভুল পর্যবসিত হয়েছে। যত যুদ্ধ এগিয়েছে তত তা প্রমাণ হয়েছে। ইউএস এবং ইসরায়েল তারা দুজনেই একসাথে যুদ্ধ করছেন, কিন্তু দুইজনের অবজেক্টিভ আবার কিন্তু ভিন্ন। ইউএস এর এক ধরনের অবজেক্টিভ এবং ইসরায়েলের আরেক ধরনের অবজেক্টিভ, দুইজনেই একসাথে যুদ্ধ করছেন ইরানের বিরুদ্ধে। 3 নম্বর হলো যে ইউএস এবং ইসরায়েলের ইরানের যে সেন্টার অফ গ্র্যাভিটি আইডেন্টিফিকেশন, যেটা এই আইডেন্টিফিকেশনটা আমার ধারণা ভুল বলে পর্যবেসিত হয়েছে। তারা ভেবেছিল যে আয়াতুল্লাহ আলী খামেনিকে যদি তারা হত্যা করতে পারে, এবং যে কমিশন ছিল যুদ্ধের পূর্বে, সেই কমিশন এবং লিডারশিপ চলে যাওয়ার পরে নট অনলি আয়াতুল্লাহ খামেনি, তাদের প্রথম সারির সকল নেতাদেরকে তারা হত্যা করেছে, এবং তাতে করে যে সম্পূর্ণ ইরানের যে সেন্টার অফ গ্র্যাভিটি, এটা নষ্ট হয়ে যাবে
এবং তারা ভেনেজুয়েলার মতো একটা নিজের একটা আয়ত্তাধীন একটা রাষ্ট্র পেয়ে যাবে, অথবা সিরিয়ার মতো একটা দেশ হয়ে যাবে। নেক্সট যেটা আমরা দেখলাম মিলিটারিলি, সেটা হলো একটা মিসাইল বা দুইটা মিসাইল দিয়াগো গার্সিয়াতে ছোড়া হয়েছে। কেউ কেউ বলছেন এটা ইরান ছুড়েছে, আবার কেউ বলছেন যে না, ইরান এটা ছুড়েনি। দিয়াগো গার্সিয়া হলো প্রায় 4,000 কিলোমিটার ইরান থেকে। যদি এটা ইরান ছুড়ে থাকে তাহলে এটা একটা গেম চেঞ্জিং একটা ইভেন্ট বলা যাবে। কারণ 4,000 কিলোমিটার যদি তার ক্যাপাবিলিটি হয়, ইরানের মিসাইল ক্যান রিচ অলমোস্ট হোল ইউরোপ। এবং এইটা নেটো এক ধরনের থ্রেট ফিল করবে যে ইরানের এই ক্যাপাসিটি যদি তাদের হয়ে যায়, তাহলে তারাও একটা হুমকির সম্মুখীন হবে। অলরেডি এই প্রশ্নটা করেছিল নেটোর মহাসচিব যিনি আছেন উনাকে, এবং উনিও একই রকম ভাবে সেম কথাটাই বলেছেন যে যদি এটা ইরানের ক্যাপাসিটি হয়ে থাকে তাহলে এটা নেটো অবশ্যই একটা হুমকি হিসেবে তারা চিহ্নিত করবে। এবং ওনার মন্তব্য অনুযায়ী যে ইরান নর্থ কোরিয়ার মতো ক্যাপাসিটি তৈরি হওয়ার পূর্বেই যেন তাকে সেই অবস্থান থেকে বিরত রাখা যায়, তার জন্য যা যা করা দরকার সেই কাজগুলো করা উচিত, নেটোর করা উচিত। সো দিস ইজ এ গেম চেঞ্জিং একটা ইভেন্ট, যে দিয়াগো গার্সিয়াতে মিসাইল অ্যাটাক যদি ইরান করে থাকে, দিস ইজ এ সিরিয়াস মিলিটারি পয়েন্ট অফ ভিউ এবং স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ থেকেও একটা সিরিয়াস ইভেন্ট হিসাবে গণ্য করা হবে। অন দ্য আদার হ্যান্ড, ইসরায়েলের যে এনটিআর ক্যাপাসিটি যেটা আছে, আয়রন ডোম, ইয়ার স্লিং, ডেভিড স্লিং, এবং যেটা দিয়ে তারা সকল মিসাইল এবং ড্রোনগুলোকে তারা ইন্টারসেপ্ট করত, এই ইন্টারসেপশন ক্যাপাসিটি আস্তে আস্তে অনেক কমে যাচ্ছে। এবং কমে যাওয়ার কারণে ইরান যে সকল অ্যাটাকগুলো করছে সেই অ্যাটাকগুলো পিন পয়েন্ট হচ্ছে এবং ডিস্ট্রাকশনের পরিমাণও কিন্তু আরো বাড়ছে। অন দ্য আদার হ্যান্ড, ইরান যে মিসাইলগুলো এখন মারছে, আগে যেমন আমরা জানি ড্যান্সিং মিসাইল বলা হতো যেটাকে, সেটা ডিটেক্ট করা মানে এটাকে ডিটেক্ট করা ভেরি টাফ, কারণ এটা তার গতিপথটা অনেক চেঞ্জ করে রাস্তার ভেতরে, ফলে ডিটেক্ট করে তাকে ধ্বংস করাটা টাফ হয়ে গেল। পরবর্তীতে বার্স্ট যে ইয়েগুলো আসলো, মিসাইলগুলো আসলো, এটাতেও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেড়েছে। গতকালকে আমরা জানি 2 দিন আগে ডেমনেতে তারা আক্রমণ করেছে নিউক্লিয়ার রিসার্চ সেন্টার ইসরায়েলের, এবং ইরানেরও নিউক্লিয়ার সেন্টারে এর আগে তারা আক্রমণ করেছিল, এবং মুহুর্মুহু আক্রমণ দুদিকেই হচ্ছে। এবং এইটাতে যদিও এখনো কোনো পক্ষেরই রেডিও অ্যাক্টিভ কোনো প্রকার সাইন দেখা যায়নি, বাট দিস ইজ এ ডেঞ্জারাস সিগন্যাল ফর বোথ দ্য কান্ট্রিজ, ইরান এবং ইসরায়েল দুজনের জন্যই। আমরা এছাড়া দেখেছি যে ব্যাটল ইন্ডিকেশন কিছুটা পেয়েছি যে গ্রাউন্ড ট্রুপসকে, মেরিন ট্রুপসকে নিয়ে আসা হচ্ছে সাউথ কোরিয়া থেকে। এইটাও এক ধরনের হয়তো বা গ্রে জোন ব্যাটলও বলা যেতে পারে, বাট এইটার ইউটিলাইজেশনটা কিভাবে হবে, ওয়েদার এটা স্ট্রেইট অফ হরমুজকে ক্লিয়ার করার জন্য কিনা, এটা ডাউটফুল। বাট শুধুমাত্র 2,500 সৈন্য দিয়ে আর কিছু নেভাল ভেসেল দিয়ে এইটাকে ক্লিয়ার করা উইল বি ভেরি ভেরি টাফ। আমরা এটাও দেখেছি যে ইউএস বেজেস এবং এমবেসি যেগুলো আছে জিসিসি কান্ট্রিতে, সেগুলোও অ্যাটাকড হয়েছে, এবং ডিস্ট্রাকশন যেটা দুই পক্ষের ডিস্ট্রাকশনও অনেক হয়েছে। এয়ারক্রাফট ক্যারিয়ার যেটা ফোর্ড, এটা আউট অফ সার্ভিস, এবং এটা মে মাসের আগে এইটা আবার অপারেশনাল হবে বলে অনেকে বলছেন যে অপারেশনাল হবে না। ইকোনমিক্যালি যদি আমরা বলি, অলরেডি ইয়ার যে ওয়েল প্রাইস যেটা আছে, তেলের যে মূল্য আছে, এই তেলের মূল্য অনেক বেড়ে গিয়েছে। এটা 115-এর মতো চলে গেছে, যেটা যুদ্ধের ইমিডিয়েট আগে 27শে ফেব্রুয়ারি ছিল অ্যারাউন্ড $70+, এখন সেটা $115 প্লাস হয়ে গিয়েছে। একই রকম ভাবে আপনারা জানেন যে এই কান্ট্রি, গালফ কান্ট্রি থেকে
ফার্টিলাইজার অনেক উৎপাদন হয় এবং এই ফার্টিলাইজারের সাপ্লাই অলরেডি বন্ধ হয়ে গেছে, এবং ফার্টিলাইজারের সাপ্লাই যদি কন্টিনিউয়াসলি বন্ধ হয়, এইটার এফেক্ট শুধুমাত্র গালফ রিজন না, সমস্ত পৃথিবী এটা ফেস করবে। এলএনজি সাপ্লাই সিরিয়াসলি এফেক্টেড হয়েছে, এবং যেহেতু ওই পুরো এলাকাতে যুদ্ধ চলছে, ট্রান্সপোর্টেশন কস্ট এবং ইন্স্যুরেন্স প্রিমিয়াম যেটা, এই দুইটাও কিন্তু অনেক অনেক গুণ বেড়ে গেছে, যেটার ইম্প্যাক্টটা পড়বে সকল ক্ষেত্রে। এইটা আপনার গ্রসারির থেকে শুরু করে জীবন জীবিকা অর্জনের জন্য আমাদের যা যা কিছু প্রয়োজন, প্রত্যেকটা ক্ষেত্রেই এইটার একটা এফেক্ট আসবে। ইভেন আমরা দেখেছি এয়ার টিকেটের দাম বেড়ে গেছে, যেহেতু জেট ফুয়েলে বেড়েছে, রুটটাও চেঞ্জ হয়েছে, সো এয়ার টিকেটের প্রাইসও অলরেডি বেড়েছে, এবং এটা যদি কন্টিনিউ হয় তাহলে এয়ার টিকেটের দাম যেটা, এটাও বাড়বে। আমাদের সাথে সম্পৃক্ত হলো যে আমাদের প্রবাসী ভাই বোনেরা যারা মিডল ইস্টে আছেন, তাদের অনেকের চাকরি চলে যাবে বা চলে গিয়েছে, অনেকের ভিসা চলে গিয়েছে বা শেষ হয়ে গিয়েছে। যে লিভিং কস্ট যারা ওখানে আছেন, তাদের যে লিভিং কস্ট যেটা আছে, সেটাও মিডল ইস্টে অন্তত অনেক গুণ বেড়ে গিয়েছে, যেহেতু ইম্পোর্ট নির্ভর এই সকল দেশ। সুতরাং লিভিং কস্টও আগের থেকে অনেক বেড়েছে। এইটা যদিও লিভিং কস্ট সমস্ত পৃথিবীর সকল জায়গাতে এইটার এফেক্টটা হবে, বাট মিডল ইস্টে বাই দিস টাইম অনেক অনেক গুণ লিভিং কস্টটা বেড়ে গিয়েছে। তো আমি সংক্ষেপে এই তিনটে হেডিং এর, জিওপলিটিক্যাল, মিলিটারি এবং ইকোনমিক্যালি কোথায় দাঁড়িয়ে আছে, সেই কথাগুলো বললাম। তো আমার এই মুহূর্তে জানতে ইচ্ছা করছে যে ইরান তো এই যুদ্ধ নেয়নি, ইরানের উপর যুদ্ধটা চাপিয়ে দেওয়া হয়েছে এবং প্রথম আক্রমণকারী হচ্ছে ইসরায়েল, তারপর আমেরিকা একসঙ্গে করে। মানে ইরান প্রতি মুহূর্তে এখনো পর্যন্ত কিন্তু ইরান রিয়াক্টিভ, ইরান কিন্তু প্রোঅ্যাক্টিভ না। তো যুদ্ধ যেরকম ট্রাম্প সাহেব অনেক কথা বলছেন বা প্রেসিডেন্ট ট্রাম্পের নানা উদ্যোগের কথা শোনা যাচ্ছে, আপনি একটু আগেই বলছিলেন যে ইইউ এবং ইরানের প্রতিনিধিদের সঙ্গে কথা হচ্ছে, অন্য ক্ষেত্রে শোনা যাচ্ছে তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব এরা মিলে একটা সমঝোতার চেষ্টা করছে কিভাবে এই জায়গা থেকে বেরিয়ে আসা যায়। তো আমার এখানে বলার বিষয়টি হলো যে যদি ইসরায়েল বা আমেরিকা তার হামলা থামায়, সেক্ষেত্রে কি ইরান তার হামলা কি বন্ধ করবে বলে আপনি মনে করেন? আমার কাছে যেটা মনে হয়, একমাত্র সলিউশন ইজ ডিপ্লোম্যাটিক। যে ইনিশিয়েটিভ যেটা আছে, এই ডিপ্লোম্যাটিক ইনিশিয়েটিভটাই হবে আলটিমেট সলিউশন। এবং ডিপ্লোম্যাটিক ইনিশিয়েটিভটা তখনই কার্যকর হবে যদি একটা যুদ্ধ বিরতি হয়। আপনি যুদ্ধ চালিয়ে যাবেন, আবার একদিকে আলোচনা হবে, এটা আবার কখনো হয় না। অর্থাৎ ডিপ্লোম্যাটিক চ্যানেলে যে আউটকাম আপনি যেটা চাচ্ছেন, সেই আউটকামটা হবে না। সো এজ সাচ প্রথম দরকার যেটা ডিপ্লোম্যাটিক ইনিশিয়েটিভ, অর্থাৎ কথোপকথন, কমিউনিকেশন, এইটা যেমন প্রয়োজন, একই সাথে প্রথম যে কাজটা করার দরকার যারাই নেগোশিয়েট করবেন, যে প্রথম কাজ হলো যুদ্ধ বিরতি করা। যুদ্ধ বন্ধ পরে, আচ্ছা, প্রথমে যুদ্ধ বিরতি করা, যুদ্ধ বিরতি করার পরে তখন ডিপ্লোম্যাটিক চ্যানেলে আলাপ আলোচনার মাধ্যমেই কিন্তু যুদ্ধ বন্ধ অথবা একটা সাময়িক যে শান্তি, এই শান্তি যেটা আলটিমেট উইল লিড টু পার্মানেন্ট পিস ইন মিডল ইস্ট। সো আমার কাছে মনে হয় যে যদি যুদ্ধে বিরতি হয় এবং আলোচনা যদি চলমান থাকে দুই পক্ষের মধ্যে, তাহলে আমরা একটা সলিউশনের দিকে আশা করতে পারি। তো এক্ষেত্রে একটি ই মানে বিষয় তো আমরা সবাই জানি, যেটা অপ্রকাশ্য বা অঘোষিত, কিন্তু এটা সবাই জানে যে ইসরায়েল পরমাণু বোমার অধিকারী, পারমাণবিক শক্তির অধিকারী। যে ৯টি দেশ আছে তার মধ্যে ইসরায়েলও আছে। তো সেই ক্ষেত্রে ইসরায়েল এখনো পর্যন্ত কিন্তু মানে ইরানের কাছে তার যে ইরান আক্রমণের, তা আপনি যেটা বলছিলেন যে তার একটা আলাদা একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্য কি ইরান তো পুরো মানে ইসরায়েল পূরণ করতে পারেনি। সেক্ষেত্রে কি তারা শেষ অস্ত্র হিসাবে এই ধরনের পারমাণবিক অস্ত্র ব্যবহার করার মতো নৃশংস কোনো বেছে নিতে পারে? আমার কাছে মনে হয় না, যদিও অনেক বিশ্লেষক বলছেন যে যখন ইসরায়েল দেখবে দিস ইজ এ কোয়েশ্চেন অফ এক্সিস্টেন্স,
তখন হয়তোবা সর্বশেষ ট্যাকটিক্যাল একটা নিউক্লিয়ার হয়তোবা ব্যবহার করতে পারে, আর্সেনাল ব্যবহার করতে পারে। কিন্তু এইটা ব্যবহার করার পরে তার যে ইম্প্যাক্ট হবে, অলরেডি যত যুদ্ধ যত বাড়ছে তত কিন্তু ইসরায়েল এবং ইউএস এর যে ইমপ্রেশন সমস্ত বিশ্বব্যাপী, সেই ইমপ্রেশনটা কিন্তু আস্তে আস্তে ক্ষতিকর হচ্ছে, খারাপ হচ্ছে। সো এর উপরে যদি আবার নিউক্লিয়ার আর্সেনাল ব্যবহার করা হয়, তার যে এফেক্ট পড়বে এইটা সামাল দেওয়ার মতো আহ, ইসরায়েলের আমার মনে হয় না যে তারা পারবে। সো আমার কাছে এখনো বিশ্বাস করতে কষ্ট হয় যে যদি এক্সিস্টেন্সিয়াল কোনো একটা কোয়েশ্চেন আসে আহ, ইসরায়েলের, তারা নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করবে। আমি এখনো আশাবাদী যে ইসরায়েল ওই পথে পা বাড়াবে না, বরং সে যেটা চেষ্টা করবে যে সমগ্র পৃথিবীকে একসাথে করে, বিশেষ করে ওয়েস্টকে নিয়ে তার যে চলমান যে নিউক্লিয়ার যে কার্যক্রম আছে, সেই কার্যক্রমটাকে যেন আরো মনিটরিং এর মধ্যে আনা যায় এবং ইরানকে আরো চাপ দিয়ে, অর্থনৈতিকভাবে চাপ দিয়ে যেন তার এই প্রোগ্রামগুলোকে কোনোভাবে ব্যাহত করা যায়, সেই চেষ্টা হয়তো বা ইসরায়েল করবে। কিন্তু নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করার মতো সেরকম পরিস্থিতি অথবা সেরকম সিদ্ধান্ত আমি অন্তত আশা করছি না। তো যেটুকু মানে আপনি বলছেন যে নিউক্লিয়ার এখন যদি ইসরায়েলের তার আহ, এই লক্ষ্যই যদি ইরানেরকে চাপে রাখার লক্ষ্যই, তাহলে তো এই যুদ্ধ করার, এই 3-4 সপ্তাহ ধরে যুদ্ধ করার কোনো প্রয়োজন তার জন্য ছিল না, এবং আমেরিকারও এই প্রয়োজন ছিল না। আমি আপনার প্রথম দিককার উত্তরের বিষয় ফিরে যাই একটু, যে এইটার মাধ্যমে কি, যদি ধরেন এখন যে অবস্থায় আছে সেই অবস্থাতে একটা যুদ্ধবিরতি কার্যকর হলো, তাহলে কি এখন দেখ কোনো গ্লোবাল অর্ডারের, যেটা আপনি বলছিলেন যে ইউনিপোলার ওয়ার্ল্ড থেকে মাল্টিপোলার ওয়ার্ল্ড, তাহলে কি বিশ্ব ধীরে ধীরে মাল্টিপোলার ওয়ার্ল্ড এর দিকে যাচ্ছে, বা এটাই অবশ্যম্ভাবী পথ বলে মনে করেন আপনি? অনেক যারা চিন্তাবিদ যারা আছেন, সিকিউরিটি অ্যানালিস্ট আছেন, ওনারা কিন্তু এই শতকের শুরু থেকেই আহ, এই কথাটা বলে এসছেন যে ওয়ার্ল্ড ইজ মুভিং টুয়ার্ডস মাল্টিপোলার পোলার ওয়ার্ল্ড। এটা এইটা কিন্তু সত্য, কিন্তু এইটাকে কত ডিলে করা যায় অথবা কত সহনীয় পর্যায়ে নেওয়া যায়, সেই চেষ্টা ইউএসএ করবে। সে সকল সময় চাইবে যে ইউনিপোলার ওয়ার্ল্ডটা যেন আরো লেংদি হয়। সো মাল্টিপোলার ওয়ার্ল্ডের ক্ষেত্রে এইটা মোটামুটি স্বতঃসিদ্ধ বলা যায় যে মাল্টিপোলার ওয়ার্ল্ডে আমরা ঢুকছি। তবে কবে ঢুকছি, কিভাবে ঢুকছি এবং ঢোকার পরে কি অবস্থায় দাঁড়াবে, সেটা এখনো এক একজন এক একভাবে ব্যাখ্যা করছেন বা এক একভাবে চিত্রায়িত করছেন। সো মাল্টিপোলার পোলার ওয়ার্ল্ড একটা হবে, এটা মোস্ট লাইকলি। কেন তাহলে যুদ্ধে জড়ালো ইসরায়েল যদি তার অবজেক্টিভটা ফুলফিল না হয়? যেভাবে আমরা এখন দেখছি ইরানের ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি তারা ধীরে ধীরে তারা আনআর্থ করছে, মানে দেখাচ্ছে, তা সেইটার ইন্টেলিজেন্স রিপোর্ট কিন্তু ইসরায়েলের কাছে ছিল। এবং এইটা যদি ব্যবহার না করত, অর্থাৎ ইরানকে যদি এঙ্গেজ না করত, তাহলে ওয়ার্ল্ডকে সে দেখাতে পারতো না হাউ ডেঞ্জারাস ইরান উড হ্যাভ বিন যদি তাকে এইটা কন্টিনিউ করতে দেওয়া হতো। বিশেষ করে মিসাইল টেকনোলজি এবং এবং ড্রোন টেকনোলজিতে তারা এত বেশি এগিয়েছে যে তাদের যে রিচ, এই রিচটা কিন্তু ইউরোপ হয়ে ইউ নেভার নো, কোনো এক সময় হয়তো বা ইউএস মেইনল্যান্ড পর্যন্ত চলে যেতে পারে। এই যে একটা সত্য উদ্ঘাটনের চেষ্টা, এইটাই ছিল ইসরায়েলের ওয়ান অফ দ্য অবজেক্টিভ। যদিও তার মূল অবজেক্টিভ ছিল যে ইরানের মিসাইল ক্যাপাসিটিকে সম্পূর্ণভাবে ধ্বংস করা, উইচ ইজ একটা আনঅ্যাচিভেবল একটা অবজেক্টিভ আমি বলবো। আপনি হয়তো বা ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করলেন, হোয়াট অ্যাবাউট হিউম্যান ক্যাপাসিটি? যারা জানে যে এই টেকনোলজিটা, তাদের কি সবাইকে কি আপনি হত্যা করতে পারবেন? সো আপনি একটা ইনফ্রাস্ট্রাকচার আজকে ধ্বংস করেছেন, কালকে সে আরেকটি করবে। আর আরেকটা বিষয় খুব প্রণিধানযোগ্য এখানে, যে ইরানও জানে যে তার উপরে যে আঘাত আসবে, এইটা আঘাতটা কিন্তু মারাত্মক আসবে। সো সেও যে টেকনিক বা ট্যাকটিক্স বা স্ট্র্যাটেজি সে অ্যাডপ্ট করেছে, সেটা হলো যে
মাটির উপরের যে ইরান এবং মাটির নিচের ইরান কোনো অংশে কম নয়, এবং মাটির নিচেই তার সকল স্ট্র্যাটেজিক যে রিসোর্সেস গুলো আছে, ট্রেনিং রিসোর্সেস গুলো আছে, এগুলোকে সে লুকিয়ে রেখেছে মাটির নিচের যে ইনফ্রাস্ট্রাকচার গুলো আছে সেটা দিয়ে। সো ফলে তাকে যে ধ্বংস করা একদম সমূলে উৎপাটন আমরা যেটাকে বলি, এইটা মোটামুটি অসম্ভব। সো ইসরায়েলের একটা মানে সে মরিয়া হয়ে উঠছিল যে কোনো অবস্থাতেই যেন এটা না যায়। ইসরায়েলের আরেকটা অবজেক্টিভ ছিল যে আহ, যে ঐক্য বা চুক্তি হওয়ার কথা ছিল ইরানের সাথে রিগার্ডিং নিউক্লিয়ার, এই চুক্তিতে যেন ইউএসএ বা ওয়েস্ট যেন না যায়, এটাকেও বন্ধ করা। যেমন বৃহস্পতিবারে 27 তারিখে 28 তারিখে আক্রমণ হলো, তার আগের যে বৃহস্পতিবার, সেই বৃহস্পতিবারে নির্ধারণ করা হয়েছিল যে পরবর্তী রোববারেই তারা একটা চুক্তিতে আসবে, কিন্তু তার আগেই শনিবারেই আক্রমণ করে বসে ইসরায়েল। সো ইসরায়েলের যে অবজেক্টিভ আছে সেই অবজেক্টিভ হলো কিছুটা হলেও তারা অর্জন করতে পেরেছে। যে ডিস্ট্রাকশন হয়েছে ইরানের এবং যে কমোশন তৈরি হবে, অর্থনৈতিক একটা ভয়াবহতার দিকে যাচ্ছে ইরান, সেটার কাটিয়ে ওঠা ইরানের জন্য অনেক টাফ হবে। ধন্যবাদ মেজর জেনারেল ডক্টর মোহাম্মদ নাঈম আশফাক চৌধুরী আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও দর্শক ধন্যবাদ। দর্শক আমাদের চর্চা ডিকোডে এখন এ পর্যন্তই। দেখা হবে পরের পর্বে।